দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর অন কল অনুষ্ঠানে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন এসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর মস্তিষ্কের পক্ষাঘাত, চিকিৎসা ও করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নিউরোসার্জন ও স্নায়ু বিজ্ঞানী অধ্যাপক ডাক্তার ফরিদুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠাতা তান ফরিদ ভিশন রিসার্চ ইনস্টিটিউট। আলোচনার জন্য পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, শিশুদের কিন্তু মস্তিষ্কের পক্ষাঘাত দেখা যাচ্ছে যে আগের মতো একবার যে রেয়ার ঘটনা তা কিন্তু না, এখন কিন্তু দেখা যাচ্ছে। এটার একটা কারণ হতে পারে এখন চিকিৎসা বিজ্ঞান কিন্তু উন্নত হয়েছে, ডায়াগনস্টিক বিভিন্ন টুল এসেছে, আমাদের মধ্যে সচেতনতাও বাড়ছে, কিন্তু এখনও কিছুটা ঘাটতি রয়ে গিয়েছে। আমরা কেন শিশুদের মস্তিষ্কের পক্ষাঘাত হয়, কি কি উপায় অবলম্বন করতে হবে এটা থেকে মুক্ত থাকার জন্য, বা এর চিকিৎসায় বাকি, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ ফরিদুল ইসলাম। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। একটু যদি আমাদেরকে একটু বলতেন, আমরা জানি যে মস্তিষ্কের যে পক্ষাঘাত সেটা তো আসলে বড়দের আমরা প্রায় ক্ষেত্রে দেখে থাকি, শিশুদের ক্ষেত্রে আপনি তো দীর্ঘদিন ধরে আসলে এ বিষয়ে গবেষণাও করছেন। শিশুদের মধ্যে, বাংলাদেশের শিশুদের মধ্যে কেমন পান আপনারা এটা? বাংলাদেশের শিশুদের ভিতর পৃথিবীতে সবচেয়ে বেশি, সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড যেটা আছে 2 to 2.5% পার 1000 লাইভ বার্থ, অর্থাৎ 1000টা বাচ্চা যদি জীবিত হিসেবে জন্মগ্রহণ করে তার ভিতর 2 থেকে 2.5 জন ব্যক্তি আমরা বাচ্চা পাচ্ছি যাদের সেরিব্রাল পলসি বা পক্ষাঘাতগ্রস্ত ব্রেইন। তো এটা চিকিৎসাটা আসলে অত্যন্ত জরুরি। জি, এটা চিকিৎসাটা একটু আমরা জানতে চাই, শিশুদের এই যে মস্তিষ্কের পক্ষাঘাত এটা আসলে কেন হয়? এটা হলো মোস্ট কমন একটা কজ। সেটা হলো বাচ্চা জন্মের সময় কিংবা জন্মের আগে কিংবা জন্মের পরে, অর্থাৎ পেরিনেটাল লাইফ যাকে বলে, এই সময় যদি বাচ্চা অক্সিজেনের ঘাটতিতে ভুগে যে কোনোভাবে হোক, তাহলে এই বাচ্চাগুলো পরবর্তীতে সেরিব্রাল পলসি রোগে ভুগবে। তার সিম্পল একটা উদাহরণ, যেমন আপনার এই যে প্রাণীগুলো আছে অ্যানিমেল, গরু, ছাগল, তারপর বার্ড, মুরগি, এই সমস্ত এদের কিন্তু সেরিব্রাল পলসি হয় না। কেন হয় না? এদের ডেলিভারি টাইম ডেলিভারি ডিউরেশন এটা অত্যন্ত শর্ট। কত? 20 মিনিটস থেকে 6 আওয়ার্স। তাহলে এই বাচ্চাগুলো অক্সিজেন ডিফিসিয়েন্সিতে কম ভোগে, যার জন্য হয় না। প্লাস আরও একটা কারণ আছে, এদের মাথার খুলির ডিজাইনটা এমনভাবে যে বার্থ পেসেসকে প্রথমে বড় করে দেয়, মাথার খুলিতে কোনো চাপ পড়ে না, কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা ভিন্ন। এটা সেজন্য পেরিনেটাল হাইপোক্সিয়ার জন্য মূলত এটা হয়। এখন কত হলো পেরিনেটাল হাইপোক্সিয়া কেন হয়? প্রলং লেবার, 3 দিন ধরে আপনার মোর দেন 3 ডেজ লেবার পেইন শুরু হয়েছে, তার কোনো ম্যানেজমেন্ট হচ্ছে না। তারপর ধরেন ডিস্ট্রেস বেবি, তারপর অ্যামনিওটিক ফ্লুইড কমে গেছে, বাচ্চা যে থাকে পানির ভিতর ওই ফ্লুইডটার পরিমাণ কমে গেছে। অনেক সময় আম্বিলিক্যাল কর্ডটা বাচ্চার নেকে পেঁচায় যায়, তখন আম্বিলিক্যাল কর্ড দিয়ে ব্লাডটা মাদারের বডি থেকে আপনার বাচ্চার বডিতে ঠিক প্রপারলি সাপ্লাই দিতে পারে না। অনেক সময় ইনফেকশন হয়, অনেক সময় ট্রমা হয়, অনেক সময় বাচ্চা পরবর্তীতে আসলো দুনিয়াতে আসার পর দেখা যায় বাচ্চার ওজন অনেক কম। এই বাচ্চাগুলো ঠিকভাবে রেসপিরেশন নিতে পারে না, তাদের রেসপিরেটরি সাপোর্ট দরকার, তাদের আইসিইউতে দরকার, হয় লাভ সাপোর্ট অথবা টেকনিক্যালি ছোট্ট একটা জিনিস করলেও বাচ্চাগুলো সেভ হয়ে যায়। যা শুধু বাচ্চাগুলোকে ধরে দোলনার মতো করে 1 মিনিটে 20 থেকে 30 বার একটু ধাক্কা দিলে পরে অ্যাবডোমিনাল অর্গানগুলো বাইরে আসে, আবার চাপ দেয়, তাতে রেসপিরেশনটা উন্নত হয়, বাচ্চাগুলো সেভ হয়ে যায়। টোটাল কত হলো পেরিনেটাল হাইপোক্সিয়াটা আমাদেরকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি খুব সুন্দরভাবে, তাহলে আমাদের এই সেরিব্রাল পলসির এফেক্টটা অনেকাংশে কমে যাবে। আচ্ছা, এটাই যদি বলতেন যে মা বাবারা তো অনেক সময় দেখা যায় একটু দেরিতে বোঝে, একদম আর্লিয়েস্ট কি লক্ষণ দেখে বোঝা যায়? ভেরি গুড, খুব ইম্পর্টেন্ট এটা। বাচ্চা যখন 1 মাস বয়স হয়, সাধারণত বাচ্চাকে যদি উপর করে রাখেন, বাচ্চা মাথা তোলার চেষ্টা করে। আচ্ছা, 2 মাস বয়স যখন হয় সে তখন মাথা তুলতে পারে। 3 মাস যখন বয়স হয় সে 45 ডিগ্রি পর্যন্ত মাথা তুলতে পারে। আচ্ছা, যখন বাচ্চা বসে, আপনি কোনো সাপোর্ট নিয়ে যদি বাচ্চা বসান, মোটামুটি মাথাটা ধরে রাখতে পারে 4 মাসে। যদি এইটুকু যদি না হয়, তাহলে বাবা মাকে অ্যালার্ট হইতে হবে, ডাক্তার কাছে যেতে হবে, একটা কিছু চিন্তা করতে হবে। এরপরে আসেন, বাচ্চা 8 মাস বয়সে মোটামুটি সে বসবে। যদি বসতে না পারে, 1.5 বছর বয়সে বাচ্চা হাঁটবে,
যদি হাঁটতে না পারে, 2 বছর বয়সে বাচ্চা কথা বলবে, যদি কথা বলতে না পারে, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ ডাক্তার কিংবা নিউরোসার্জন বা নিউরোমেডিসিন স্পেশালিস্ট বা পেডিয়াট্রিশিয়ান তাদের কাছে যান। ওনারাই আপনার বাচ্চাটার হয়তো একটা সিটি স্ক্যান করবেন, সেই সিটি স্ক্যান প্লাস ক্লিনিক্যাল ফিচার দুটা মিলে একটা কনফার্ম ডায়াগনোসিস চলে আসবো যে বাচ্চাটার সেরিব্রাল পলসি, তার একটা পদক্ষেপ নেওয়া উচিত। আচ্ছা, এটা আসলে কি কি আপনি কিছুটা বলেছিলেন, তবে কি কি আসলে আমরা বলবো যে পরীক্ষা নিরীক্ষা করে আসলে কি কি আপনারা পান বা কিভাবে এই রোগটা শনাক্ত করা যায়? এই রোগটা ডায়াগনোস করা খুবই ইজি, যদিও বা মিসম্যানেজমেন্ট হচ্ছে, অধিকাংশ সিপি বাচ্চা ডায়াগনোসিস হচ্ছে না। সিটি স্ক্যান যদি আপনি করেন, সেই সিটি স্ক্যান আপনি একটা ছোটো বাচ্চার সিটি স্ক্যানে দেখবেন যে খুব ম্যাচিউর ব্রেইন, অ্যাডাল্ট ব্রেইনের মতো, নাম্বার 1। নাম্বার 2, আর সিলভিয়ান ফিশার থাকে, সেটা ওয়াইড এন্ড, অনেক বেশি ওয়াইড এন্ড থাকবে। জাস্ট 80 ইয়ার্সের একজন মানুষের যেমন সেরিব্রাল অ্যাট্রোপি হলে যেরকম ওয়াইড এন্ড থাকে, ঠিক ততটুকু থাকবে। আর কি থাকবে? টোটাল ব্রেনে আপনার অ্যাট্রোপি থাকবে, ব্রেনের পরিমাণ অনেক কমে যাবে। আমরা যদি ব্রেন ভলিউম যদি অ্যাসেস করি এআই দিয়ে কিংবা সফটওয়্যার দিয়ে কিংবা সিটি স্ক্যান মেশিনেও, অনেকগুলো মেশিনে এরকম মেজার করার মতো আছে, সিস্টেম আছে, তাহলে দেখা যায় যে বাচ্চার ব্রেনের ভলিউমও অনেক কম থাকে। আর কি থাকে? ভেন্ট্রিকল, ব্রেনে ভেন্ট্রিকল থাকে, যেখানে সিএসএফ থাকে, অর্থাৎ ব্রেনের পানি থাকে। এটা প্রতিদিনে প্রতিটা মুহূর্তে তৈরি হয়, ওখানে জমা হয়, ব্রেনটা যাতে হালকা থাকে সেই জন্য। সেই কোটরির চতুর্পাশে পানি জমে যায়, আমরা এটা পেরিভেন্ট্রিকুলার ইসকেমিয়া বলি। এরপরে দেখা যায় যে ব্রেনের বিভিন্ন জায়গায় হয়তো দেখা গেল অক্সিপিটাল লোবে ইসকেমিক চেঞ্জ, অনগোয়িং চেঞ্জ, এরপরে হয়তো ফ্রন্টাল লোবে, এরপরে প্যারাইটাল লোব, অর্থাৎ বিভিন্ন কারণে আসলে এই বিষয়গুলো হয়। এটা মাল্টিপল কজ, শুধুমাত্র একটা নির্দিষ্ট কজে সেটা না। এটার আসলে যে এই যে আপনারা শনাক্ত করার কথা বললেন বিভিন্ন উপকরণ দিয়ে, এটার সহজলভ্যতা কেমন, বাংলাদেশের সব জায়গায় এগুলো আছে কিনা, বা এটার খরচ কেমন, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর মস্তিষ্কের পক্ষাঘাত, চিকিৎসা ও করণীয়, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার ফরিদুল ইসলাম চৌধুরী। আমরা আলাপ করছিলাম আসলে শিশুদের এই যে পক্ষাঘাত বা সেরিব্রাল পালসি কি কেন হয়, একটু যদি আমাদেরকে বলতেন। আপনি তো বলেছিলেন যে কিছু সিটি স্ক্যান বা এইসব দিয়ে আসলে কিছু নির্ণয় করা যায়। আর কি কি আসলে পরীক্ষা নিরীক্ষা আপনারা করেন? কারো কারো দেখা যাচ্ছে খিঁচুনি হতে পারে, বা খাবারের সমস্যা হতে পারে, বা অন্য কোনো সমস্যা হতে পারে, বা এইসব সমস্যা আছে কিনা সেগুলি কি নির্ণয় করার কোনো পরীক্ষা নিরীক্ষা আছে? হ্যাঁ, যেমন খিঁচুনি আছে কিনা সেটা বোঝার জন্য অনেক সময় হয়তো দেখা যায় যে বাচ্চার খিঁচুনি ওইভাবে বোঝা যাচ্ছে না, একটুখানি হয়তো চুপ করে আছে, তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে। আপনার ইজি ইলেকট্রোএনকেফালোগ্রাম, হার্টে যেমন আমরা ইসিজি করে দেখি হার্টের অবস্থা কি, ব্রেনেরও এরকম ইলেকট্রোএনকেফালোগ্রাম করলে আমরা ক্লিয়ার কাট বুঝতে পারবো বাচ্চার একটা খিঁচুনি আছে, নাম্বার 1। নাম্বার 2, এমআরআই অত্যন্ত আরেকটা ইম্পর্টেন্ট টুল, যেখানে ধরেন সিটি স্ক্যানে হয়তো বোঝা যাবে না যে পেরিভেন্ট্রিকুলার ইসকেমিয়া আছে কি নাই, কিংবা অনেকগুলো ছোট ছোট স্ট্রোক আছে কি নাই, অনেকগুলো ইনফেকশনটা চলতেছে না বোঝা যাচ্ছে না, সেখানে কিন্তু এমআরআইতে আপনি আরও ক্লিন কাট আপনি বুঝতে পারবেন। তাহলে সিটি স্ক্যান আছে, এমআরআই আছে, ইজি আছে। আচ্ছা, এই যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জন্ম থেকেই তো এই ধরনের আপনি বলছেন ব্রেনের সমস্যা হচ্ছে, কিন্তু অ্যাকোয়ার্ডও তো হতে পারে অনেক ক্ষেত্রে, এগুলি দেখা যায় মেটাবলিক ডিজিজ হতে পারে বা অন্য কিছু, এগুলির পার্থক্য করার কোনো পরীক্ষা নিরীক্ষা আছে কিনা? মেটাবলিক ডিজিজ যদি হয় তাহলে তার একটা হিস্ট্রি থাকবে। বাচ্চা যেমন ধরেন একটা বাচ্চা 2 বছর পর্যন্ত ভালো ছিল, তারপর হঠাৎ করে তার মেনিনজাইটিস হলো, আপনি কি তাকে সিপি বলবেন? নিশ্চয়ই বলা যাবে না। হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু হয়তো আমরা সিটি স্ক্যান এমআরআইতে হয়তো সিপির মতো আমরা ফিচার পাবো, কিন্তু হিস্ট্রি আমাকে বলে দেবে যে না, ওনার ওখানে হাইড্রোফেলাস আছে, যেহেতু মেনিনজাইটিস ছিল। তো হিস্ট্রি একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ক্লিনিক্যাল এক্সামিনেশন একটা ইম্পর্টেন্ট জিনিস। তবে সিপির বাচ্চাগুলো ভেরি সিম্পলি ডায়াগনোস করা যায়, আর সিটি স্ক্যান এমআরআই তো মোস্ট কনফার্মেটরি। আচ্ছা, এটা যদি বলতেন যে আমাদের দেশের মধ্যে এক ধরনের আসলে প্রবণতা রয়েছে, এই ধরনের বাচ্চা যেগুলি হয় একটু মা বাবা বা যে কোনো একজনকে আসলে একটু দায়বদ্ধ করে, এগুলির মায়ের কোনো আচরণে বা কোনো জন্মগত সময় কোনো কিছুর সাথে এগুলি সম্পর্কিত কি? না, এটা একদম আমাদের না, পুরো পৃথিবীতে এই সেরিব্রাল পলসি জিনিসটা যেদিন থেকে আবিষ্কার হয়েছে সেদিন থেকে হিপোক্রেট 4000 বছর আগে প্রথম এটাকে আমরা ডায়াগনোস করেন, তখন থেকে এটা সুপারস্টিশিয়াল কিংবা বাবা মার
অপরাধের জন্য এটা হয়েছে ওইটা হয়েছে বলা হয়, নো, এটা একটা ডিজিজ। এবং এরা মানুষ, সেরিব্রাল পলসি যারা সাফার এরা অ্যাবসলিউটলি মানুষ, তাদের অধিকার আছে, আপনার আমার যা অধিকার তাদেরও সমান অধিকার। এদেরকে কোনো দেশের বঞ্চিত করার কোনো অধিকার নাই। এরা অসুস্থ, তাদের চিকিৎসার দায়িত্বভারটা আমাদের নেওয়া উচিত। এবং বিশ্বকে আমি বিজ্ঞানভিত্তিকভাবে বললে আমি বলতে চাই, সেরিব্রাল পলসি ছিল একসময় নন কিউরেবল ডিজিজ, এটা কোনো চিকিৎসা নেই। চিকিৎসা কী আছে? অত্যন্ত দুঃখজনক, ফিজিওথেরাপি, অ্যান্টিকনভালসিভ, তারপর হলো কিছু ভিটামিন, আর কিছুই ছিল না। আমি গত 12 বছর ধরে এটার উপর কাজ করতেছি আমাদের দেশে, বাংলাদেশে। তো এই 12 বছর কাজের পরে আমি 12 বছর 20টা রোগীর অপারেশন করছি। একটা রোগী ইন্ডিয়া চেন্নাই থেকে আসছে, সেটাও আমি অপারেশন করছি, তার উপর একটা ডকুমেন্টারি তৈরি করছি। তো এই 20টা রোগী অপারেশন করার পরে গত 12 বছরের স্ট্রাগল নিয়ে আমি বলতেছি বিজ্ঞানভিত্তিকভাবে এইটা অত্যন্ত জাস্টিফাইডভাবে বলা যায় সেরিব্রাল পলসি নাও কমপ্লিটলি কিউরেবল একটা ডিজিজ। এইটা কিউরেবল না, এটা আর বলার কোনো স্কোপ নাই। আচ্ছা, এই 20টা রোগীর আসলে অপারেশন যে করেছেন, কোথায় কিভাবে কি সমস্যা ছিল বা কোন জায়গায় অপারেশনটা করেছেন? আমি প্রথম যে বাচ্চাটা অপারেশন করছি তখন আমি জানতাম না আমি কি করব। তো আমি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম অপারেশনটা করি। যখন ইনসিশন দেবো তখন আমি জানি না কী করব, শুধু আল্লাহকে ডাকতেছি আর চিন্তা করতেছি কী করা যায়। আরেকজন নিউরোসার্জন ফজলে আলাহি মাহমুদ প্রফেসর, ওনাকে নিছি সাথে, উনি খুব রাগারাগি করতেছে, হ্যাঁ পাগলামি করতেছি, এটা করতেছি। তো বাইকরনাল একটা ইনসিশন দিলাম, তারপর গেলাম, খুললাম, মাথার কুলি খুললাম। খোলার পর দেখি খুব ইন্টারেস্টিং, ব্রেনের কোনো পালসেশন নাই। পালসেশন ছাড়া ব্রেন, এটা প্যাথোলজিক্যাল ব্রেন, যেমন হ্যামোরেজ, ইন্ডাস্ট্রিয়াল হ্যামোরেজ থাকলে পালসেশন থাকে না, এক্সট্রাডুরাল হ্যামোরেজ থাকলে পালসেশন থাকে না। ব্রেনে কোনো সিভিয়ার প্যাথোলজি, যেখানে সিভিয়ার এডিমা, সেখানে পালসেশন থাকবে না। আদারওয়াইজ প্রত্যেকটা ব্রেনে আমরা যখন ওপেন করি খুব চমৎকার একটা পালসেশন পাই। এই যে আপনার খোলার পরে যে একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেন, প্রথম যে যখন প্রথমে অপারেশনগুলি করলেন, নিশ্চয়ই আপনার মধ্যে অনেক ধরনের দ্বিধা সংশয় ছিল। এই সব বিষয় আসলে আমরা বিস্তারিত শুনবো একটি বিরতির পর। আমরা বিরতির আগে খুব সুন্দরভাবে আপনি বলছিলেন যে আপনার প্রথম যে এনাম মেডিকেল কলেজে যে অপারেশনটা করেছেন, সেটার আসলে একটা মুহূর্ত, সেটা আপনার জীবনের প্রথম, এবং সেই সময় একটা আমরা বলবো একটু সংশয় ছিল, আবার উত্তেজনাও ছিল, নতুন কিছু করার যে আগ্রহ, একটা উদ্যম, সেই বিষয়ে আসলে একটু বিস্তারিত আমরা শুনতে চাই। তারপর মাথার কুলিটা খুললাম এক পাশে, খোলার পর দেখি যে ব্রেনে কোনো পালসেশন নাই। ব্রেনের পালসেশন, ব্রেনের নিউট্রিশন, অক্সিজেন সাপ্লাইয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা নাই। তখনই আমি একটা হোপ পাইলাম, না একটা কিছু ভালো কিছু হইতে পারে। আচ্ছা, এরপরে ডুরামেটার কাটলাম, ব্রেনের উপরে যে কাভারিং পর্দা ওটাকে কাটলাম। কাটার পর আর্টিফিশিয়াল একটা পর্দা লাগাইয়া ওই কাভারিংটাকে বড় করে দিলাম। বড় করার পর সুন্দরভাবে রিপেয়ার করে দিলাম। রিপেয়ার করার পর দেখলাম যে ব্রেন পালসেটাইল, ভেরি নাইসলি পালসেটাইল, নর্মাল ব্রেনের মতো। খুব আশাবাদী হলাম। তা আমার কলিগ যিনি গেছেন, ওনাকে আমি তখন রিকোয়েস্ট করলাম, ভাই রাগারাগি করেন না, আমি এক পাশে ডুরাপ্লাস্টি করছি, আপনি একটু দেখেন, যদি আপনার মনোভূত হয় তাহলে অন্য পাশে করেন, আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি। তারপর উনি দেখলো, দেখার পর উনি অপোজিটে করলো। এরপর বাচ্চার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরার পর ডক্টর রফিক অ্যানেস্থেসিস্ট ছিলেন, অ্যানেস্থেসিওলজিস্ট, উনি বাচ্চার কানে এভাবে চিমটে দিয়েছেন বাচ্চা জ্ঞান ফেরার জন্য। এই বাচ্চাটি ছিল কোয়াড্রিপ্লেজিক, সিভিয়ার কনভালশন, ব্লাইন্ড, লালা, কন্টিনিউয়াস লালা পড়তেছে, মানে হাত পা চাইটা অবশ, তারপর লালা পড়তেছে, পাশ ফিরতে পারে না, মানে খুব করুণ একটা, বা এক্সপায়ার করতেছে এরকম বাচ্চা। সেই বাচ্চা যখন এখানে রফিক চিমটা দিল, সে বাম হাত দিয়ে ঠাস করে রফিককে একটা থাপ্পড় দিল রফিকের হাতে। আমি সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে না, এটা তো কাজ করে। আমি খুব এক্সাইটেড। কিন্তু এক সপ্তাহ পর আমার কলিগ যিনি আমার সাথে ছিলেন, ওনাকে আমি এক সপ্তাহ পরে রিং করলাম যে লাবলু ভাই, এটা তো বাচ্চা তো ভালো হয়ে গেছে। উনি বিশ্বাস করে না, আমি আবার হতাশ হয়ে গেলাম। এরপর গেল আর ওই পেশেন্টের সম্পর্কে একটু আসলে বিস্তারিত শুনতে চাই। এই যে আপনি বলছেন বাচ্চা তখন খেতে পারতো না, তার লালা পড়তো, তার হয়তো অন্যান্য সমস্যা ছিল, এর পরবর্তীতে ফলোআপে যখন আসলো তখন কি কি দেখলেন আপনি? বাচ্চা খুবই নাইস। বাচ্চা এখন 10 বছর হয়ে গেছে, অপারেশনটা করেছি, বাচ্চা এখন হাঁটতেছে, চলাফেরা করতেছে, খাওয়া দাওয়া করতে পারতেছে, বাট একদম 100% নর্মাল না। আচ্ছা, বাচ্চা মোবাইল নিয়ে খেলতে পারতেছে। তারপর সে কি স্কুলে ভর্তি হয়েছে কি? স্কুলে ভর্তি হয়নি, কিন্তু বাসায় ওর ভাইয়ের সাথে খেলাধুলা করে। তারপর লাস্ট ওই যে লার্নিং যে এবিলিটি, সেটা কি হয়েছে কিনা? অনেক ব্রিলিয়ান্ট হয়ে গেছে, অনেক ব্রিলিয়ান্ট হয়ে গেছে।
কিন্তু এই ক্ষেত্রে বাচ্চার বাবা মারও রেসপন্সিবিলিটি আসতে হবে, শুধু একা ডাক্তার পারবে না। এরা হয়েছে কি বাচ্চাগুলো টানতে টানতে না এত এক্সস্টেড হয়ে যায়, এরা পরবর্তীতে আর কিছুই করতে পারে না বেসিক্যালি। আমার জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো এই বাচ্চাটা গত 3 মাস আগে আমার চেম্বারে আসছিল ফলো আপে। বাচ্চা বড় হয়ে গেছে, বেশ হ্যান্ডসাম হয়ে গেছে, খুব সুন্দর। তো বাচ্চাকে আমি আদর করে একটা চুমো দিছি। তা আমি রোগীর গার্ডিয়ানদের সাথে কথা বলতেছি কিভাবে ডায়েট দেবে, কিভাবে এটা করবে। বাচ্চা আমাকে হুট করে এদিকে এসে আরেকটা চুমো দিল। আমার এত ভালো লাগলো, মনে হলো এটা আমার। এই বাচ্চাটা একটু উন্নতিগুলি, একটু প্যারামিটারগুলি দেখতে, ওই যে ওকে আসলে যে খাওয়ার খিদা লাগলে বলতে পারবে, টয়লেট এসবকে বলতে পারবে? হ্যাঁ, এখন বলতে পারে। আচ্ছা, কোনো সাহায্য ছাড়াই সে হাঁটতে পারে? হ্যাঁ, হাঁটতে পারে। আচ্ছা, একটু পরে যেতে চাই, বাট হাঁটতে পারে, চলতে পারে। কথাবার্তাগুলিকে একদম স্পষ্ট? কথাবার্তা অতটা স্পষ্ট হয় না, বাট বোঝা যায় ও কি বলতেছে, কি চাচ্ছে, তার চাহিদা কি। আগে তো তার কিছুই ছিল না। একটু আমরা জানতে চাচ্ছি যে আমরা অনুষ্ঠান খুব বেশি সময় নেই, হয়তো 1-1.5 মিনিট সময় পাবো আমরা। এই যে আপনি তো অনেক দিন ধরে আসলে এই পেশার সাথে জড়িত, এর মধ্যে ধরেন আপনি 400-500 হয়তো দেখেছেন বাংলাদেশের যে প্রেক্ষাপট বা যে পরিসংখ্যান, আপনি 20টি পেশেন্টকে কি বেছে নিলেন তাদেরকে সার্জারি করার জন্য? 20টা পেশেন্টের ভিতর 3টা পেশেন্ট মোটামুটি ভালো ছিল, বাকি সবগুলো হলো এক্সপায়ার করতেছে ওই পেশেন্ট। মানে এদেরকে সিলেকশন ক্রাইটেরিয়া, অন্যদেরকে আসলে মানে সার্জন করেননি কেন, সেটা আসলে জানতে চাইছি। আসলে হয়েছে কি, নতুন কোনো টেকনোলজি নেওয়াটা আসলে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট, এবং বিশেষত ওই যে হু এবং ইউএস এর যে এফডিএ, এখানে যে রুলসগুলো মানে একটা নির্দেশনা দিয়ে দেয়, এর বাইরে সাধারণত মানুষ যাইতে চায় না। কিন্তু আমার অনুরোধ, আমার ইয়াং নিউরোসার্জন, পেডিয়াট্রিশিয়ান সবার কাছে আমার অনুরোধ, ইভেন কি আপনার কাছে আমার অনুরোধ, বিয়ন্ড বুক ইউ হ্যাভ টু গো। বই সব নয়, বইয়ের পর আরেকটা বই আসবে, একটা এডিশনের পর আরেকটা এডিশন আসবে, সেই এডিশনটা আপনাকেই রেডি করতে হবে। কি কি বিষয় অবলম্বন করলে আসলে এটা হবে না? মাদারের ডেলিভারির সময়টা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। প্রেগনেন্সির সময় কেয়ারফুল থাকবে যাতে কোনো ট্রমা না হয়, আজে বাজে কোনো ড্রাগ খাবে না, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু ইনটেক করবে না, এবং সিজার যদি করে কিংবা ডেলিভারি যদি করে তখন একজন নিউরোলজিস্ট বা পেডিয়াট্রিশিয়ান সাথে থাকবে বাচ্চাটাকে রিসেসিটেশন করার জন্য। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। হাসপাতালে ডেলিভারির আমাদেরকে উৎসাহিত করতে হবে এবং নিয়মিত চেকআপের মধ্যে থাকতে হবে। মা যেন তার প্রেগনেন্সি পিরিয়ডে নিয়মিত চিকিৎসকের কাছে যায় এবং নিকটস্থ কোনো একটা স্বাস্থ্যকেন্দ্রে, সরকারি স্বাস্থ্যকেন্দ্র হলো, সেখানে যেন ডেলিভারি করে। তাহলে যেটা হবে, সন্তান জন্মদানের পরপরে যদি কোনো সমস্যা হয় সেগুলির সমাধান করা যাবে। এইসব জিনিসগুলি যদি আমরা মেনে চলতে পারি, তাহলে যে কোনো জটিলতা থেকে আমাদের শিশুরা মুক্ত থাকবে। আমাদের শিশুরা সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি, এই কারণে আজকে আমাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।